যে রেপ করেছে তাদের শাস্তি চাই। এবং আমি আবারও বলে দিচ্ছি, এখানে শুধু মনোজিৎ মিশ্রের কথা নয়, এখানে কথাটা কিন্তু সমানভাবে কার্তিক মহারাজেরও উঠে আসছে। তাই জন্যই কার্তিক মহারাজের গোটা ইস্যুটাকে চেপে দিয়ে এই মনোজিৎ 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 তুমিও শুনছো, আমিও শুনছি, এবং মনোজিৎ নিয়েই তুমি আমাকে প্রশ্ন করতে এসছো। যারা এরকম মানসিকভাবে বিকৃত, তাদের মস্তিষ্কে কি চলছে সে জিনিসটা বোঝা তোমার আমার বড্ড কঠিন। তো সেখানে মনোজিৎ যেই কাজটা করেছে সেটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়। এবং আমি মনে করছি যে মুখ্যমন্ত্রীর ওই অপরাজিতা বিল, সেই জিনিসটা যদি এতক্ষণে পাশ হয়ে যেত, তাহলে মনোজিৎ মিশ্র হোক বা কার্তিক মহারাজের মতো লোকজনরা অন্তত ঠিক শাস্তিটা পেত। আমি তো নিজে সাউথ কলকাতার বাসিন্দা, তো সেখান থেকে মনোজিৎ বা এই যে ছেলেটার নাম উঠে আসছে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। একটা জিনিস আমি যতটা শুনেছি, যে মনোজিৎ হচ্ছে রবিন মিশ্রর ছেলে, এবং রবিন মিশ্র কে সেই জিনিসটা বলা একটু জরুরি। রবিন মিশ্র হচ্ছে সিপিআইএমের অন্যতম মুখ, সিপিআইএমের জল করা নেতা, এবং সিপিআইএম থেকে একটা দোকানও পেয়েছিলেন উনি, সেই দোকানটা এখনও উনি চালনা করেন। যেইভাবে দলকে এই গোটা বিষয় মনোজিৎ মিশ্রের সাথে টেনে আনা হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলি, যদি এই তৃণমূল কংগ্রেসকে টানতে লাগে তাহলে তোমাকে সিপিএমকেও টানতে লাগবে। কারণ ওনার বাবা সিপিএম থেকে আজকেও যেই দোকানটা পেয়েছে সেই দোকানটা এখনও চালনা করে, তাহলে সিপিএমের কথা টেনে আনা হবে না কেন? সাউথ ক্যালকাটা ল কলেজ এখনও খবরের শিরোনামে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটি প্রাথমিক অনুমান করা হচ্ছে যে পরিকল্পিতভাবেই সমস্ত ঘটনাটি করা হয়েছে। দিদি, ইতিমধ্যে এটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে তাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল, এবং তারপরে এই ঘটনার যেটা ঘটে আমরা জানি প্রত্যেকে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি কি পরিকল্পিতভাবে এতটা পাওয়ার বা এই মনোভাব যে আমি এই ধরনের একটি ঘটনা ঘটাবো, সেটা আমি আগের থেকে পরিকল্পনা করে রাখছি এবং পরবর্তীতে সেটা নিয়ে আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না, এই যে মানসিকতা, এটা কিভাবে? দেখো, রেপ যেই বিষয়টা সেটা একটা সামাজিক ব্যাধি তো, এবং যাদের মনে এরকম একটা চিন্তাভাবনা চলে আসে তাদের যে আর কোনো ভাবনা কাজ করে না, এবং এই জিনিসটা অন্তত আমি মনে করি। তো সেখান থেকে সে কী ভাব থেকে এতটা পাওয়ার পেলো বা এতটা তার মনে হলো যে আমি করব, এবং যেই প্রশ্নগুলো উঠে আসছে সেখানে আমি একটাই উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে এইটা, যে যারা এরকম মানসিকভাবে বিকৃত তাদের মস্তিষ্কে কি চলছে সে জিনিসটা বোঝা তোমার আমার বড্ড কঠিন। তো সেখানে মনোজিৎ যেই কাজটা করেছে সেটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়। এবং আমি মনে করছি যে মুখ্যমন্ত্রীর ওই অপরাজিতা বিল, সেই জিনিসটা যদি এতক্ষণে পাশ হয়ে যেত, তাহলে মনোজিৎ মিশ্র হোক বা কার্তিক মহারাজের মতো লোকজনরা অন্তত ঠিক শাস্তিটা পেত। সেটার জন্য কিন্তু আমি তুমি প্রত্যেকে অপেক্ষায় আছি, এবং যারা এই ভিডিওটা দেখছে সেই প্রত্যেকটা দর্শক এই জিনিসটাই চায় যে রেপের মতো ভাবনা চিন্তা যেই মানুষজনদের মাথায়ও আসে তাদের যাতে অন্তত শিরদাঁড়া কেঁপে ওঠে। রেজাল্ট কী হবে সেই জিনিসটা ভেবে, যে কথাটা তুমি বললে যে রেজাল্ট কী হবে, হয়তো সেই কথাটা তারা ভাবেনি, কারণ তারা মানসিকভাবে এতটাই বিকৃত হয়ে উঠেছে যে তাদের এই জিনিসটা ভাবার প্রয়োজনই পড়ছে না। এই জিনিসটা ভাবানোর জন্যই অপরাজিতা বিলটার ভীষণভাবে প্রয়োজন, এবং সেই লড়াইটা আমরা প্রত্যেকে লড়ছি। এই ঘটনার পরে আমরা যদি প্রাথমিকভাবে একদম প্রথম থেকে এখনও পর্যন্ত বারংবার কিন্তু আঙুলটা শাসক দলের উপরে উঠেছে, কারণ যেখানে দেখা যাচ্ছে তার এক সময় টিএমসিপির সঙ্গে তার যোগসূত্র ছিল, যদিও পরে তৃণমূল ভট্টাচার্য তিনি বলেছেন তিনি এখন কোনোরকমভাবে দলের সঙ্গে যুক্ত নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বারংবার দাবি করা হচ্ছে যে কলেজ তার কথায় চলতো অঘোষিতভাবে সেই নেতা, কারণ এই বক্তব্যটা বা এই লাইনটি কিন্তু ইতিমধ্যে যে নির্যাতিতা সেও তার এফআইআরে কিন্তু মেনশন করেছে যে অঘোষিতভাবে তার কথায় সব কিছু হতো। দেখো, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তুমি যেই ছাত্র পরিষদের প্রেসিডেন্ট যিনি রয়েছেন, উনি যেই বক্তব্যটা ইতিমধ্যে রেখেছেন সেটা কিন্তু আমার তোমার সকলের কাছেই স্পষ্ট, এবং সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে রাখা হয়েছে। তো সেখান থেকে আমি একটা কথা বলতে পারি, আমি তো নিজে সাউথ কলকাতার বাসিন্দা, তো সেখান থেকে মনোজিৎ বা এই যে ছেলেটার নাম উঠে আসছে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। আমি যেইভাবে অ্যাক্টিভ পলিটিক্সে রয়েছি, অন্তত যে অ্যাক্টিভ পলিটিক্সে রয়েছে কোনো একটা ছেলে, তাকে আমার চেনা উচিত, এটাই স্বাভাবিক। এবং সে যদি অ্যাক্টিভ পলিটিক্সে থাকে আমি তাকে চিনতাম, এই জিনিসটাই স্বাভাবিক, কিন্তু আমি তাকে চিনতাম না। একটা জিনিস আমি যতটা শুনেছি, যে মনোজিৎ সম্ভবত যেই পরিচয়টা তোমরা টিভিতে দেখছো বা তোমরা যেই জিনিসটা প্রকাশ করছো, যেটা তোমরা জেনেছো, তার পাশাপাশি একটা পরিচিতি আমি মনোজিতের জেনেছি, সেই জিনিসটা জানিয়ে দেওয়া ভীষণভাবে জরুরি। মনোজিৎ হচ্ছে রবিন মিশ্রর ছেলে, এবং রবিন মিশ্র কে সেই জিনিসটা বলা একটু জরুরি। রবিন মিশ্র হচ্ছে সিপিআইএমের অন্যতম মুখ, সিপিআইএমের জল করা নেতা, এবং সিপিআইএম থেকে একটা দোকানও পেয়েছিলেন উনি, সেই দোকানটা এখনও উনি চালনা করেন। এই তথ্যগুলো টিভি চ্যানেল বা অন্য কোনো মিডিয়াতে আমরা তুলে ধরতে দেখিনি, যে এই খবরটা তুলে ধরা ভীষণভাবে জরুরি। আজকে যখন ওই টিএমসির লিঙ্কটা কোনোভাবে খুঁজে নেওয়ার চেষ্টা করছে বিজেপি বা সিপিএম, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থটা চরিতার্থ করতে পারবে বলে, তাহলে আজকে ওই রবিন মিশ্র বা তার ছেলের আসল পরিচিতিটা আপনাদের সকলের সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি বলে আমি মনে করি, কারণ ওইটার উপর ভিত্তি করে অনেকটা জাজ করা হচ্ছে।
ওইটার উপর ভিত্তি করেই মানুষের মনে পুট করে দেওয়া হচ্ছে যে তাহলে কি শাসক দলের কোনো একটা কানেকশন রয়েছে? একদমই নয়। আমি স্পষ্ট ভাষায় বলছি যে 12 ঘন্টার মধ্যে পুলিশ যেই স্টেপটা নিয়েছে, 12 ঘন্টার মধ্যে ওই 3 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং আমাদের স্ট্যান্ড স্পষ্ট যে রেপ করেছে তাদের শাস্তি চাই। এবং আমি আবারও বলে দিচ্ছি, এখানে শুধু মনোজিৎ মিশ্রের কথা নয়, এখানে কথাটা কিন্তু সমানভাবে কার্তিক মহারাজেরও উঠে আসছে। কারণ এই সমান একটা অভিযোগ কিন্তু কার্তিক মহারাজের বিরুদ্ধেও করা হয়েছে, কিন্তু এই সমান অভিযোগটা যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি না যে বিজেপির কেউ এসে সেই গোটা বিষয়ে কথা বলছে বা এই বিষয়ে কোনো আন্দোলন হচ্ছে। দুদিন আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই বক্তব্য রাখছিলেন যে মহিলারা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাই জন্য আমি রাস্তায় নামবো। আপনি রাস্তায় নামুন না, আমি বাস্তবে চাই আপনি রাস্তায় নামুন, কিন্তু একদিকে যদি মনোজিৎ মিশ্রের একটা পুতুল আপনি রাখেন আর একদিকে অবশ্যই একটা কার্তিক মহারাজের পুতুল রাখবেন এবং দুটো পুতুলই না হয় আপনি জ্বালান। কারণ স্পষ্ট ভাষায় আমি বলতে চাই যে আমাদের চোখে দুজনেই রেপিস্ট। আমি দুজনের নাম স্পষ্টভাবে উল্লেখ করে বলছি। এবং বিজেপি যেই নোংরা এই ঘোলা জলে মাছ ধরার রাজনীতিটা খেলছে বা করার চেষ্টা করছে, এটা বড্ড নোংরা। এই জিনিসটা ওরা বরাবরই করেছে, আরজিকর কেসেও করেছে এবং তার পরবর্তীতেও আমরা বরাবরই দেখে এসেছি যে ওরা কীভাবে প্রত্যেকটা ঘটনা যেটা বাংলায় ঘটে সেটাকে নিয়ে একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের খেলার দিকে ওরা ঠেলে নিয়ে যায়। এটা বরাবরই হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যখন এই জিনিসটা হতে থাকে না, তখন ওই জাস্টিসের লড়াইটা থেকে কোনোভাবে হয়তো প্রত্যেকটা মানুষই সরে আসে, যেই জিনিসটা আমরা চাই না। আমরা প্রত্যেকে চাই যে মেয়েটা জাস্টিস পাক এবং সেই জাস্টিসের লড়াইটা আমরা শুরু করেছিলাম যখন অপরাজিতা বিলটা নিয়ে আমরা পাশ করার লড়াইতে নেমেছিলাম, কিন্তু সেখানেও একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু বিজেপি। আমি মনে করি এই বাধা হয়ে দাঁড়ানোর একটা বিশেষ কারণ হচ্ছে কার্তিক মহারাজের মতো এরকম বহু লোকজনরা বিজেপির মধ্যে রয়েছে এবং তাদেরকে একটা সেফগার্ড করার প্রচেষ্টা। তাই জন্যই কার্তিক মহারাজের গোটা ইস্যুটাকে চেপে দিয়ে এই মনোজিৎ তুমিও শুনছো আমিও শুনছি এবং মনোজিৎ নিয়েই তুমি আমাকে প্রশ্ন করতে এসছো। দিদি, এই যে মনোজিৎকে নিয়ে যেহেতু বিষয়টি পুরো প্রশ্নগুলি ইতিমধ্যে আমরা জানি যে কলেজ কর্তৃপক্ষ থেকে একটি বক্তব্য রাখা হয়েছে যে গভর্নমেন্ট যে বডি রয়েছে, গভর্নিং বডি, সেই বডির অনুমোদনে তাকে অস্থায়ী কর্মী হিসেবে কলেজে রাখা হয়েছিল। অন্যদিকে ইতিমধ্যে ধীরে ধীরে কসবা থানায় বা অন্যান্য জায়গায় তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে সে সকল অভিযোগও এই মুহূর্তে সকলের সামনে উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে কেন তাকে, মানে আমার প্রশ্ন এটা যে তাহলে দল থেকে বা যেহেতু গভর্নমেন্ট বডি থেকে তাকে যখন সুপারিশ করা হয়েছিল তাকে নিয়ে, সেক্ষেত্রে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? কেন কি তারা জানতো না যে মনোজিতের বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ আগে থেকে দায়ের করা রয়েছে? দেখো, সর্বপ্রথম দল এবং গভর্নিং বডি দুটো কিন্তু আলাদা। কলেজের গভর্নিং বডি মানেই দলের কেউ, সেটা কিন্তু নয়। দল কিন্তু এই গোটা বিষয়ের সাথে কোনোভাবেই জড়িত নয়। যেইভাবে দলকে এই গোটা বিষয় মনোজিৎ মিশ্রের সাথে টেনে আনা হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলি যদি এই তৃণমূল কংগ্রেসকে টানতে লাগে তাহলে তোমাকে সিপিএমকেও টানতে লাগবে। কারণ ওনার বাবা সিপিএম থেকে আজকেও যেই দোকানটা পেয়েছে সেই দোকানটা এখনও চালনা করে, তাহলে সিপিএমের কথা টেনে আনা হবে না কেন? শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি ওনার বাবা কিন্তু যখন একটু বিজেপির রমরমা অবস্থা, ঠিক সেই সময় বিজেপির জানলায় উকি মারতেও তাকে দেখা গিয়েছে। এবং এই কথাটা শুধু আমার নয়, এটা যখন ওনার পাড়া, যেই পাড়ায় মনোজিৎ থাকে সেই পাড়া থেকে আমরা খবর নিই, সেই পাড়া থেকে এই খবরটাই আমাদের সকলের কাছে উঠে আসে। তো আমি বলতে চাইছি যেটা, আমি একটা অনুরোধ করব যে গভর্নিং বডি এবং গভর্নমেন্ট বা দল দুটোকে মেলানো যাবে না। দুটো কিন্তু একটা ভিন্ন পার্সোনালিটি, ভিন্ন আইডেন্টিটি। তো সেখানে আমি একটা জিনিস বলতে চাই যে যেই কাজটা ও পেয়েছিল সেটা আমি শুনেছিলাম যে রিনিউ হয়, কন্টিনিউয়াস বেসিসে রিনিউ হয়। তো সেই রিনিউয়ের টেনিওরটা অনেকে বলছে 45 দিন, অনেকে বলছে 6 মাস অন্তর অন্তর। তাহলে যদি এই 6 মাসের মধ্যেও সেই কাজটা রিনিউ হয়ে পেয়ে থাকে, সেই রিনিউ হওয়ার মধ্যে কোনোভাবে কিন্তু গভর্নিং বডির হাত থাকলেও থাকতে পারে, সেই বিষয়ে আমি অবগত নই। কিন্তু অন্তত তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো হাত আছে বলে আমি মনে করি না। তার কি মনিটর করা উচিত, মানে দরকার ছিল, এটা কি তোমার মনে হয়? দেখো, মনিটরিংয়ের যে প্রসিডিওরটা সেইটা যে হয় না তা কিন্তু নয়, কিন্তু হলেও হয়তো সব কিছু তথ্য বের করে আনাটা একটু কঠিন হয়ে যায়। যেমনভাবে এই জিনিসটা একটা উঠেই আসছে যে মানে যেই পরিচিতিটা আমরা শুনতে পাচ্ছি যে একটা পদ দেওয়া হবে এই বলে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং মেয়েটারও কিন্তু বোঝা এই জিনিসটা কোনোদিকভাবেই সম্ভব ছিল না যে এই কোনো একটা কথা বলে আমাকে নিয়ে যাচ্ছে কেউ এবং আমার সাথে এরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে, এটা তো কোনো মেয়ের বোঝা সম্ভব না। আমি বরাবরই একটা কথা বলি যে ধরো আমি কোনো একটা জায়গায় খেতে গেলাম, আমি কোনো ধাবায় বসে আছি খাচ্ছি, এবং সেখানে ধরো কেউ আমার সাথে দুর্ব্যবহার করে বা তোমার সাথে দুর্ব্যবহার করে, এবং ধাবায় যারা উপস্থিত রয়েছে তারা যদি সেটার বিষয়ে গলা না তোলে তাহলে কিন্তু আমার সেখান থেকে বেরিয়ে আসাটা বড্ড কঠিন। কারণ আমার সত্যি বোঝা সম্ভব না যে এই ধাবায় আমি খেতে যাচ্ছি, সেই ধাবায় আমার পাশে কোনো রেপিস্ট বসে আছে কিনা। তাই স্পষ্ট ভাষায় আমি বলছি এই রেপ জাতীয় যেই বিষয়টা হচ্ছে, এই যেই নোংরা ইস্যুটা,
এই ইস্যুটাকে রিজলভ করার জন্য কিন্তু আমাদেরকে একটু সচেতন হতে হবে, সেটা প্রত্যেকটা মানুষকে, তোমাকে, আমাকে, আমার বাড়িতে যারা দাদা রয়েছে, বোনেরা রয়েছে, প্রত্যেকটা মানুষকে সচেতন হয়ে আমাদেরকে দেখতে হবে যে আমার পাশের লোকটা সুরক্ষিত আছে কিনা, ওই পাশের লোকটার সাথে কি হলো না হলো আমি মুখ ঘুরিয়ে বেরিয়ে চলে এলাম, এই জিনিসটা করলে কিন্তু এরকম নোংরা ব্যাধির সাথে লড়াই করাটা বড্ড কঠিন। স্পষ্ট ভাষায় অপরাজিতা বিলের কথা সেইভাবে তোলা হচ্ছে না অনেক জায়গায়, কিন্তু আমি বারবার অপরাজিতা বিলের কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ নেত্রী যেইভাবে লড়াই করেছেন এই অপরাজিতা বিলটাকে পাশ করার জন্য, শুধুমাত্র নেত্রী কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট একটা কথা বলেছিল যখন আরজিকর ঘটনা ঘটে, তখন উনি বলেছিলেন যে যারা রেপিস্ট তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হোক। এই জিনিসটা বলার ধক কজনের আছে? তাই জন্য আমি বলছি যে যেই কথাটা আমাদের প্রত্যেকের, এটা কিন্তু শুধুমাত্র অভিষেকদার কথা বা এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা অপরাজিতা বিলটা চাইছে তা কিন্তু নয়, আমিও চাই, তুমিও চাও, এবং আমি মনে করি সেটা বিজেপি হোক বা সিপিএম হোক, প্রত্যেকের এই জিনিসটাই চাওয়া উচিত। একটা সাধারণ মানসিকতা এই জিনিসটাই বলে যে না, রেপিস্টদের শাস্তি আমরা চাই, এবং সেই জিনিসটা করার জন্য আমাদের যা করতে হবে, যেইভাবে পাশে থাকতে হবে আমরা থাকবো। আমি আবারও বলছি, মেয়েটার পাশে স্তম্ভ হিসাবে আমরা প্রত্যেকে আছি। তো সেইখানে আমাদের চোখে রেপিস্টই, সেই একদিকে যদি কার্তিক মহারাজ থাকে, একদিকে অপর দিকে যদি মনোজিৎ থাকে, আমরা দুদিকেই কিন্তু চটি ছুঁড়ে মারতে একবারও দ্বিধাবোধ করব না, এটা স্পষ্ট কথা। দিদি, এই ঘটনার আগে আমরা জানি যে আরজিকর ঘটনায় কীভাবে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, সেই ক্ষেত্রে সে ঘটনার পরবর্তীতে একটা সাধারণ মানুষের মধ্যে শাসক দলের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তার পরবর্তীতে এই ঘটনা হলো, এবং এই ঘটনার কিছুটা পরবর্তী সময়ে দেখা যায় দলের বেশ কয়েকজন বর্ষীয় নেতা কিছু মন্তব্য করেন, যেখানে কোথাও ঘুরে ফিরে যে নির্যাতিতা, সেই নির্যাতিতার উপরে প্রশ্ন ওঠে, এবং সেই বিষয়টাও কিন্তু সমাজ মাধ্যমে সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না। কি বলবেন এটা? দেখুন, ওনারা যে বক্তব্যটা রেখেছে ওটা পুরোপুরি ওনাদের ব্যক্তিগত, এই বিষয়ে আমার দল নিজের স্ট্যান্ড স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে, এখানে আমার আলাদা করে বলার কিছু নেই। আমি আবারও বলছি, আমার দল যেই জিনিসটা ক্লিয়ার স্পষ্টভাবে বলেছে সেটা হচ্ছে মেয়েটার পাশে আমরা স্তম্ভ হিসাবে আছি, এবং এরকম ঘটনা যদি আগামী দিনে ভগবান না করুক ঘটে, এবং এরকম ঘটনা তো আমরা বাস্তবে চাই না যে আমাদের শত্রুদের সাথেও ঘটুক, তো সেইখানে স্পষ্টভাবে মেয়েটা যেই জিনিসটা সাফার করেছে সেই জিনিসটা তো তাকে ফিরিয়ে দেওয়াটা কারোর দ্বারাই সম্ভব নয়। সেটা এখন যদি বিজেপি এসে বলে না আমি তার হাতে ফিরিয়ে দিচ্ছি, সেই জিনিসটা সেটা সম্ভব নয়, কিন্তু যেই জিনিসটা ঘটেছে সেটার একটা প্রপার জাস্টিস প্রদানের জন্য যেই লড়াইটা লড়তে হবে, সেই লড়াইয়ের মধ্যে মেয়েটা একা নয়, মেয়েটার পাশে আমরা প্রত্যেকে আছি। মানে আমি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদিকা হয়ে এই জিনিসটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে মেয়েটার পাশে তার জাস্টিস যতক্ষণ সে না পাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা প্রত্যেকে আছি, এবং এটা ভীষণ স্পষ্ট, এটা আমার দলেরও স্ট্যান্ড, এটা আমারও স্ট্যান্ড। তো সেখানে কে কী বললো তার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হয় সেইটার ভালো উত্তর সে নিজে দিতে পারবো, আমি এই বিষয়ে আলাদা করে কোনো কথা বলতে চাই না। কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল 8 মাস আগে, এবার শিক্ষা প্রতিষ্ঠানে কতটা নিরাপত্তা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আমি স্পষ্ট ভাষায় যেই কথাটা আগেও বললাম যে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। রেপ যেই গোটা বিষয়টা রয়েছে সেটা একটা সামাজিক ব্যাধি, এইটা আমার পাশে, আমি একটা ট্রেনে করে বা বাসে করে ট্রাভেল করছি, আমার পাশে কতজন মানুষ রয়েছে যাদের মধ্যে এই নোংরা মানসিকতাটা রয়েছে, সেটা আমার বোঝা তোমার বোঝা দুজনেরই কিন্তু কঠিন। তো সেইখানে যদি কেউ আমার সাথে দুর্ব্যবহার করে, সেই বাসে বা সেই ট্রেনে যেই লোকজনরা রয়েছে তাদেরকে কিন্তু প্রতিবাদের কণ্ঠটা তুলতে হবে। এই জিনিসটা যতদিন না হবে ততদিন কিন্তু এই সামাজিক ব্যাধিটাকে পুরোপুরি শেষ করা বড্ড কঠিন। এই বিষয়টাকে নিয়ে কোনো একটা পার্টিকে বা কোনো একটা দলকে পুরোপুরি ব্লেম করা আমি মনে করি না দিস ইজ ভেরি মাচ সেন্সিবল, কারণ গোটা লড়াইটা কিন্তু এই নোংরা মানসিকতাটার সাথে, এই মানসিকতাটা একটা ব্যক্তি বিশেষের, এবং ওই ব্যক্তি বিশেষকে চিহ্নিত করাটা বড্ড কঠিন, এবং যখন কঠিন তখন আমাদেরকে বুঝতে হবে যে সেখানে নিলাম হোক বা সেখানে উপাসনা হোক, যখন তাদের গায়ে হাতটা পড়ছে তখন যাতে সেখানে উপস্থিত সেই 5টা মানুষ হোক 10টা মানুষ হোক সকলকেই কিন্তু গলাটা চড়িয়ে কথা বলতে হবে যে না তুমি নিলামের গায়ে হাত দিতে পারো না, না তুমি উপাসনার গায়ে হাত দিতে পারো না। যতক্ষণ এই জিনিসটা না হবে আমাদেরকে অন্তত মানুষ হিসাবে আরেকটু সুন্দরভাবে গড়ে উঠতে হবে এই জিনিসটা করার জন্য। আমরা এখন প্রত্যেকে জানি যে অনেক মানুষরাই হয়তো ও সাফার করছে, ছেড়ে দাও না, আমরা সরে বাড়ি চলে যাই, এইসব ঝামেলা কে ঢুকবে। এই মানসিকতাটা যতদিন শেষ না হবে ততদিন কিন্তু এইটার সাথে লড়াই করা বড্ড কঠিন। না হলে এই আস্তে আস্তে আমরা প্রত্যেকেই জানি আশারাম বাপু হোক বা কার্তিক মহারাজ হোক, এরকম লোকজনরা বা মনোজিৎ হোক, এরকম লোকজনরা হয়তো আমাদের আশেপাশেই রয়েছে, তাদেরকে চিহ্নিত করাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের জন্য। আমরা বাস্তবে চাই না যে এই সংখ্যাটা বাড়ুক, তাই জন্যেই অপরাজিতা বিলের প্রয়োজন। যদি একটা শেষ প্রশ্ন করব, তুমি ছাত্র রাজনীতি করেছো, ছাত্র রাজনীতি করে এখন যেখানে আছো ছাত্র রাজনীতি তোমার সূত্রপাত, সেখানে দাঁড়িয়ে যে ঘটনাটি ঘটেছে সেখানে মেয়েটির কথা বলা হয়েছিল সেই ইউনিয়নের
ইউনিয়ন করতো। মনোজিৎ মিশ্র সেও একসময় প্রেসিডেন্ট ছিল, সেও ইউনিয়নের সদস্য ছিল একসময়। এবং আমার প্রশ্ন যেখানে যে আজকে মেয়েটা 4:30 পরে বা 6টার পরে কেন কলেজে ছিল, সেখানে একটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, আগামী দিনে কোথাও মা বাবা বা পরিবারজনের কাছে এটা একটা প্রশ্ন বা ভয়ের জিনিস হয়ে দাঁড়ালো না, যদি ভবিষ্যতে কোনো মেয়ে ইউনিয়ন করে সে যদি বলে যে আমি 6টায় ফিরবো বা 6টায় আমি এখন এখানে, যে সেখানে যেহেতু একটা প্রশ্ন, সেটি যে পার্টি হোক না কেন, যে ইউনিয়ন করছে এত রাত করে করছে কেন, বা বাড়িতে চলে আসো, এই ধরনের একটা মানুষের মধ্যে, একটা বাবা মার মধ্যে একটা ভয় ঢুকে গেল না? দেখুন, একজন পোটেনশিয়াল রিপিস্ট মানে যে সকলে পোটেনশিয়াল রিপিস্ট হবে তা কিন্তু নয়। একটা পুরুষ রেপ করেছে মানে সব পুরুষই খারাপ, এই জিনিসটাতে আমি বিশ্বাস করি না। কারণ আমার বাড়িতেও বাবা রয়েছে, দাদা রয়েছে, এবং সমানভাবে যে আমরা যাদের সাথে কাজ করে থাকি তারা কিন্তু সর্বক্ষেত্রেই আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তাই তো? তাদের মধ্যে থেকে অনেকেই পুরুষ রয়েছে। আমি তো মনে করি যে মেয়েরা মেয়েদের পাশে যতটা থাকে তার থেকে অনেক বেশি আমার বন্ধুরা রয়েছে যারা পুরুষ, এবং তারা আমার পাশে স্তম্ভ হিসাবেই পাশে দাঁড়িয়ে থাকে বরাবরই। তাই সেখানে একটা ঘটনা ঘটেছে বলে আমি সব জায়গা থেকে নিজেদেরকে তুলে নিয়ে আসবো, আলাদা করে রাখবো, এই জিনিসটা ভেবে নেওয়াটা ঠিক নয়। কিন্তু মা বাবাদের টেনশন হওয়াটা তো স্বাভাবিক। এই জিনিসটা তো আমরা কোনোদিন একটা বাঁধনের মধ্যে বেঁধে রাখতে পারবো না। কিন্তু কোথাও এই ঘটনা এই টেনশনটা এক ধাপ বাড়িয়ে দিল না আগামী দিনের জন্য? আমি বলছি, দেখো, এইটার তো একটাই সমাধান রয়েছে, যেই কথাটা আমি সর্বপ্রথম বললাম, যে আমাদেরকে মানুষ হিসাবে আর একটু বেশি সচেতন হতে হবে। কারণ আমাদের বোঝাটা বড্ড কঠিন যে পাশে আমার কার্তিক মহারাজ বসে আছেন নাকি কোনো সাধারণ মানুষ বসে আছেন, নাকি মনোজিৎ বসে আছেন নাকি কোনো সাধারণ মানুষ বসে আছেন। তো এই জিনিসটার সাথে লড়াই করতে গেলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এবং যেই লড়াইটা আমাদের এখন বাস্তবে প্রয়োজন, তুমি যে কথাটা বলছো, এই কথাটা কখন একটা জায়গায় সমাপ্তি পাবে জানো? যখন যারা অপরাধ করছে তারা এমন একটা শাস্তি পাবে, যে শাস্তিটা দেখার পরে না, যাদের মধ্যে এই জিনিসটার, এই নোংরা ভাবনার 1% রয়েছে, তারা দেখে কেঁপে উঠবে। এবং সেইটার জন্যই আমি আবারও হয়তো এই ভিডিওটার মধ্যে আমি 3 থেকে 4 বার অপরাজিতা বিলের কথা বলেছি। সেই বিলটার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে যারা এই নোংরা মানসিকতার মধ্যে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে এবং নোংরা মানসিকতার সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ রেপের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের প্রত্যেকেরই একটা স্পষ্ট শাস্তি, সেটা হচ্ছে ডেথ পেনাল্টি। এবং সেইটা এখন ভীষণভাবে জরুরি। কারণ যতক্ষণ আমরা শাস্তিটা না দেখছি না, ততক্ষণ হয়তো অনেকেই ভাবছে যে ঠিক আছে, একটা জিনিস করলাম, আমি না হয় বেঁচে বেরিয়ে যাব। কিন্তু এই জিনিসটা হওয়া উচিত না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই জিনিসটা আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব, যে একটা শাস্তি আমরা প্রত্যেকে চাই, এবং সেই শাস্তির জন্য যে বিলটা পাশের ভীষণভাবে প্রয়োজন, সেই বিলটা পাসের জন্য না হয় তুমিও লড়ো, আমিও লড়ি। যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, সেই জিনিসটাকে আমাদেরকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে তুমি যেই কথাটা বললে, যে বাড়ির মা বাবারা যাতে অন্তত একবার ভাবে যে না, এই জিনিসটা হওয়ার চান্সেস এখন কম। কারণ যদি কারোর মনে এই চিন্তাটাও আসে, তাদের কিন্তু মনে পড়ে যাবে যে মনোজিৎ হোক বা কার্তিক মহারাজ হোক বা সেটা ব্রিজভূষণ সিং হোক, যে সকলের রেজাল্টটা কিন্তু ওই ডেথ পেনাল্টি, যেই জিনিসটা এখনও সত্যি হয়নি। আমার এই জিনিসটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এখনও কার্তিক মহারাজ বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনও ব্রিজভূষণ সিং বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনও ওই মনোহরলাল বাবু, যার ভিডিওটা অত্যাধিক ভাইরাল হয়েছিল, উনি কিন্তু খুব সসম্মানেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। তাই স্পষ্ট স্টেপ নেওয়াটা ভীষণভাবে জরুরি। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।